যদি আমি আপনাকে বলি পৃথিবীর সবচেয়ে পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে একটি প্রায় চিরতরে হারিয়ে যেতে লাগছিল, তিনবার কোম্পানিটি বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিপর্যয় কিনারায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটি কিভাবে আজ বিশ্বের বাজারে আইকনিক ব্র্যান্ড হলো, যে ব্র্যান্ডটি শুধুমাত্র মোটরসাইকেল নিয়ে নয়, এটি একটি লাইফস্টাইলের সাথে জড়িত। হ্যাঁ, আমি রয়্যাল এনফিল্ডের কথা বলছি। বর্তমান বাংলাদেশের বাজারে যেটি নিয়ে হইচই পড়ে গেছে। একটি বাইক কিনতে মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যেখানে অন্যান্য কোম্পানিরা কাস্টমারকে বিভিন্নভাবে অফার দিয়ে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো রয়্যাল এনফিল্ডের বিস্ময়কর বিজনেস কেস স্টাডি, যে কোম্পানিটি দেউলিয়া হওয়ার হাত থেকে ফিরে এসে মিড সাইজের মোটরসাইকেলের বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিশ্ববাজারে একাই 30% শেয়ার দখল করে আছে। আমরা এই সম্পূর্ণ ইতিহাসটি খুঁজে বের করার চেষ্টা করব, যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল রয়্যাল এনফিল্ড। সবচেয়ে পুরাতন মডেলের মোটরসাইকেল হওয়ার পরেও তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে যে কৌশলের মাধ্যমে এটি বর্তমান সময়ে অন্যতম আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ডে পরিণত হয়েছে। আপনি যদি একজন মোটরসাইকেল লাভার হয়ে থাকেন অথবা কেস স্টাডি সম্পর্কে জানতে আগ্রহী হন, পরবর্তী এ ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রয়্যাল এনফিল্ড এর যাত্রা শুরু হয় 1891 সালে ইংল্যান্ডের রেডিচ শহরে। এটি ছিল মূলত সাইকেল পার্টস তৈরি করার প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠাতা ছিলেন জর্জ টাউনসেন্ড এবং আলবার্ট ইডুড। তাদের দৃষ্টিভঙ্গির কারণে দ্রুত বেড়ে উঠেছে। 1901 সালে তারা প্রথমে মোটরসাইকেল চালু করে, একটি বিপ্লবী মেশিন যা সাইকেলের ফ্রেমের সাথে ছোট্ট একটি ইঞ্জিন সংযুক্ত ছিল, যাতে ব্যক্তিগত পরিবহন, দ্রুত যাতায়াত আরো অ্যাক্সেসযোগ্য করা যায়। একটি যুগ ছিল যখন বিশ্ব ঘোড়া টানার গাড়ি থেকে মোটর চালিত যানবাহনে রূপান্তরিত হচ্ছিল। তখন রয়্যাল এনফিল্ড একটি সহজ উচ্চাকাঙ্ক্ষার সমস্যা সমাধান করতে চেয়েছিল। তারা চেয়েছিল এমন একটি মেশিন তৈরি করা যা কঠিন পরিস্থিতি সহ্য করতে পারবে এবং শক্তিশালী নির্ভরযোগ্যতা প্রদান করবে। প্রতিষ্ঠাতারা শুধু একটি মেশিনের কথা ভাবেনি, তারা ভেবেছিলেন শক্তি, স্থায়িত্ব এর একটি প্রতীক তৈরি করবে। এই দৃষ্টিভঙ্গিটাই ছিল তাদের প্রাথমিক সাফল্যের পেছনের মূল রহস্য। কারণ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীরা এবং মিত্রবাহিনীরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছিল। এতে কোম্পানির গুণগত মান, শক্তি, সামর্থ্য সম্পর্কে আইকনিক অবস্থান স্থাপন করছিল। 1939 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তখন বুলেট মডেলের মোটরসাইকেলটি ব্রিটিশ আর্মিরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছিল। মজার ব্যাপার হলো, অনেকেই বলে বুলেট এতটাই টেকসই, শক্তিশালী ছিল যে ব্রিটিশ সেনাবাহিনীরা রয়্যাল এনফিল্ডকে যুদ্ধে যানের মাধ্যমে উপর থেকে ছুড়ে মারত শত্রুদের দমন করতে। যখন প্রথমবারের মতন ব্রিটিশ আর্মিরা রয়্যাল এনফিল্ডকে ব্যবহার করতে শুরু করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সামরিক সংযোজনে এত শক্তিশালী হিসেবে প্রমাণ করে আইকনিক রয়্যাল এনফিল্ড বুলেট সব কিছুই মানিয়ে নিতে সক্ষম হয়েছিল, যে কোনো চ্যালেঞ্জ সহ্য করতে পারত, যা পরবর্তীতে এটি অনেক জনপ্রিয়তা লাভ করে। 1947 সালে ভারতীয় স্বাধীন আইন পাশ হয়। এরপর নতুন সরকার দেশের সীমানায় টহল দেওয়ার জন্য উপযুক্ত শক্তিশালী মোটরসাইকেল সন্ধান করছিল, কারণ দেশের সীমান্তে দুর্গম এলাকা সেনাবাহিনী নজরদারি করতে পারছিল না ঠিকমতো, যার জন্য তারা একটি শক্তিশালী মোটরযান খুঁজছিল। 1952 সালে রয়্যাল এনফিল্ড বুলেটকে এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত হিসাবে নির্বাচিত করা হয়। তারপর মাদ্রাজ মোটরসের মাধ্যমে ভারতের সরকারের সাথে ব্র্যান্ডের একটি চুক্তি করে ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত করার জন্য। ফলে ভারতের একটি কলকারখানা খোলার মাধ্যমে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো ভারতের বাজারে আসে। 1955 সালে যখন ভারতীয় সেনাবাহিনীদের আনুষ্ঠানিকভাবে বুলেট গ্রহণ করে, বিভিন্ন সংবাদ মাধ্যম খবরটি প্রচার করে, যার ফলে রয়্যাল এনফিল্ডের নামে ভারতীয় বাজারে খুব সহজে প্রতিষ্ঠিত হয়ে যায়। বুলেট ক্লাসিক ডিজাইন এবং শক্তিশালী চরিত্র দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এটি একটি মোটরসাইকেল ছিল নয়, এটি একটি অ্যাডভেঞ্চারার এবং স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। প্রায়ই ভারতের হাইওয়েতে দেখা মিলত, পরে সারা বিশ্ব জুড়ে এটি দেখতে পাওয়া যায়। কয়েক দশক পর রয়্যাল এনফিল্ড ছিল ভারতের একটি ঘরোয়া নাম, যা এর সরল ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং সবচেয়ে খারাপ ভূখণ্ডে চলতে পারে এরকম সক্ষমতার জন্য প্রচুর ভালোবাসা পেয়েছিল। 1880 থেকে 1990 এর শুরুতে কোম্পানি একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে এরকম অস্তিত্বের হুমকিতে পড়ছিল, যার ফলে 1990 সালে
রয়্যাল এনফিল্ড ভারতের আইসার গ্রুপের সাথে কাজ করতে শুরু করে। তারপর কোম্পানিটি কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছিল না। 1994 সাল ব্র্যান্ডটি ভারতের একটি অটোমোবাইল কোম্পানি এইচআর মোটরস দ্বারা অগ্রগতি করা হয়। এটি ছিল রয়্যাল এনফিল্ডের জন্য নতুন একটি যুগের সূচনা। আইকারের নেতৃত্বে ব্র্যান্ডটি তার কার্যক্রম পুনরুজ্জীবিত শুরু করে, তার সমৃদ্ধ ঐতিহাসিক আধুনিকতার দৃষ্টিভঙ্গির সাথে মিলিয়ে। কিন্তু এটি শুধুমাত্র একটি পুনরুজ্জীবিত করার ব্যাপার ছিল না। 2000 দশকের রয়্যাল এনফিল্ড তার ঐতিহাসিক ঐতিহ্য গ্রহণ করে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে শুরু করে, সাহসী নতুন ডিজাইন এবং আন্তর্জাতিক সম্প্রসারণের সাথে। ক্লাসিক 350, থান্ডারবোল্ট, হিমালয়ান মডেলগুলোর মতো রয়্যাল এনফিল্ড কেবল ভারতীয় গ্রাহকদের কাছে নয়, বিশ্বব্যাপী মোটরসাইকেলের প্রেমীদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করলো। আজ রয়্যাল এনফিল্ড বিশ্বব্যাপী একটা ব্র্যান্ড। বর্তমান 60টির বেশি দেশেও তারা রপ্তানি করছে এবং এটির একটি লয়াল ফ্যান বেস রয়েছে যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে এর একটি আন্তর্জাতিক আকর্ষণের পাশাপাশি ব্র্যান্ডটির মূলত এখনো ভারতীয়দের হৃদয়ের গভীরতা প্রাণিত হচ্ছে। প্রাথমিক সাফল্য এবং বৈদেশিক স্বীকৃতির পরেও রয়্যাল এনফিল্ডের যাত্রা সব সময় মসৃণ ছিল না। 1880 এর শেষে এবং 1990 এর শুরুতে কোম্পানিটি একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল, যা এর অস্তিত্বই হুমকির মুখে ফেলছিল। প্রথমে খুব বড় একটি চ্যালেঞ্জ প্রোডাকশন ক্যাপাসিটি এবং পুনরুডিজাইন। যদিও বুলেট ছিল একটি ক্লাসিক, বাজারে কম্পিটিশন এত দ্রুতই এগাচ্ছিল। আধুনিক প্রযুক্তি নিয়ে নতুন নতুন মোটরসাইকেল আসতে শুরু করছিল, যা রয়্যাল এনফিল্ড পুরাতন মডেলে ধীরে ধীরে এগিয়ে যেতে পারছিল না। ইয়াং জেনারেশন তারুণ্য বাজার, যা ঐতিহ্যগতভাবে মোটরসাইকেলের প্রতি আকস্মিক বিস্তার করছিল। এখনকার ইয়াংরা রয়্যাল এনফিল্ডের ভারী দৃঢ় গতির বাইকগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছিল না, বরং তারা হোন্ডা, ইয়ামাহার মতো ব্র্যান্ডের হালকা ও শক্তিশালী মডেলগুলিতে ঝুঁকছিল, যা আধুনিক ডিজাইন এবং পারফরমেন্স প্রদান করছিল। 1990 এর দশকে রয়্যাল এনফিল্ডের বিক্রি কমে যায়, কোম্পানিটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। একসময় শক্তিশালী বাইকের ব্র্যান্ডটি সংকটের মধ্যে পড়ে যায় এবং এর পতন শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল। অন্যদিকে দিনে দিনে ভারতের বাজারে বাড়ছে প্রতিযোগিতা, যেখানে হুন্ডা, সুজুকির মতো জাপানি কোম্পানিগুলা সস্তায় আধুনিক মোটরসাইকেল বাজারে আনার মাধ্যমে শক্তিশালী অবস্থান তৈরি করছিল। এগুলো নতুন নতুন ডিজাইন, উন্নত ইঞ্জিন প্রযুক্তি, ভালো মাইলেজ এবং কম দামে দিচ্ছিল, যা রয়্যাল এনফিল্ডকে প্রতিযোগিতায় টিকে থাকতে খুব কঠিন করে তুলছিল। এক পর্যায়ে রয়্যাল এনফিল্ডের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে। বিক্রি কম হয়ে গেছে, বিশ্ববাজারে তাদের দেখাই মিলছে না, প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কোম্পানিটি সম্পূর্ণ তার কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তখন এক বিস্ময়কর ভালো এই ব্র্যান্ডটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। 2000 সাল যখন রয়্যাল এনফিল্ডের পতনের কিনারায় দাঁড়িয়েছিল, বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক তখন 26 বছর বয়সী সিদ্ধার্থ লাল আইকার মোটরস এর সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, যা ঐতিহ্যবাহী কিন্তু সংগ্রামত মোটরসাইকেলের রেন্ট কোম্পানি ছিল। সিদ্ধার্থ একটি সাহসী বিতর্কিত সিদ্ধান্ত নেন, রয়্যাল এনফিল্ডকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। অনেকের পরামর্শের বিপরীতে সিদ্ধার্থ কোম্পানির ঐতিহ্য ছেড়ে দিতে রাজি হননি। তিনি বিশ্বাস করতেন রয়্যাল এনফিল্ড আবার উঠে দাঁড়াবে শুধুমাত্র যদি একটি আধুনিক যুগের জন্য নিজেকে নতুনভাবে পুনরুজ্জীবিত করে। তিনি তার বাবার কাছ থেকে সময় নেন। সিদ্ধার্থ ছিলেন আইকার মোটরস এর মালিকের ছেলে। তিনি আরো কিছু লস করে কোম্পানিকে চালানোর সিদ্ধান্ত নেন এবং সম্পূর্ণ দায়িত্ব সিদ্ধার্থ লালকে দেন। সিদ্ধার্থ লাল আইকার মোটরস এর সিইও হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন আরো যতগুলো প্রজেক্ট আইকার কাজ করতেছে ওইগুলাতে তিনি কাজ করবেন না, শুধুমাত্র রয়্যাল এনফিল্ড নিয়ে কাজ করবেন, যেই কথা সেই কাজ। তিনি বেরিয়ে পড়লেন বুলেট মোটরসাইকেলটি নিয়ে ভ্রমণে। তিনি চলে গেলেন একেবারে মাঠ পর্যায়ে, পাহাড়ে, হাইওয়েতে ছুটে চলছেন একের পর এক অন্যদিকে এবং যারা মোটরসাইকেল চালাচ্ছে তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে জিজ্ঞাসা করছেন তারা কেন রয়্যাল এনফিল্ড চালায় না, যে ব্র্যান্ডের বাইকটি চালাচ্ছে ওইটা কিসের জন্য। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন। তিনি যখন বুঝতে পারলেন মিড ক্যাপাসিটির মোটরসাইকেল গুলোর দিকে একচেটিয়া মনোযোগ এমন যানবাহন যা হালকা দৈনিক বাইক এবং ভারী ইঞ্জিনের মোটরগুলোর মধ্যে সেতু বন্ধন তৈরি করছে। সিদ্ধার্থের কৌশল ছিল স্পষ্ট, উদ্ভাবনী, গুণগত মান এবং
ব্র্যান্ডের ঐতিহ্য পুনর্নিবেশ করা। তিনি মোটরসাইকেল উৎপাদনে প্রক্রিয়ায় আধুনিকীকরণের নেতৃত্ব দেন, যাতে প্রতিটি বাইক আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্ত হয়। ওজন কমানো থেকে শুরু করে গিয়ার শিফটিং, স্পিড, ক্লাসিক ডিজাইন ইত্যাদি নিশ্চিত করেন, যেন গ্রাহক যেভাবে প্রত্যাশা করে বাইকগুলো তেমনি নির্ভরযোগ্য এবং স্থায়ী শক্তিশালী হতে হবে তা নিশ্চিত করেন। তবে উদ্ভাবনার মানে ঐতিহ্য ত্যাগ যেন না হয়, এমন একটি বাইক তৈরি করে যা পুরনো দৃষ্টিভঙ্গি উদযাপন করে এবং আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে। ফলে 2008 সালে এসে যখন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 বাজারে আসে, একটি নিখুঁত সংমিশ্র পুরানো স্কুল চার্জ এবং আধুনিক প্রযুক্তি, এর আইকনিক ডিজাইন, মিশ্রিত ইঞ্জিন এবং সাশ্রয়ী দামের ক্লাসিক 350 ভারতে এবং বিদেশি রাইডারদের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করে। এটি শুধু একটি মোটরসাইকেল ছিল না, এটি ছিল একটি শৈলী এবং পরিচয়ের ঘোষণা। সিদ্ধার্থ লাল এখানে থেমে থাকেননি, তিনি কোম্পানিটির বৈশ্বিক সম্প্রসারণের নেতৃত্ব দেন। যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকা, এশিয়ার মতন বাজারগুলোর দিকে লক্ষ্য রেখে হিমালয়, ইন্টারসেপ্টর 650 এবং এর মতো মডেলগুলি উদ্ভাবনের মাধ্যমে রয়্যাল এনফিল্ড অ্যাডভেঞ্চার এবং প্রিমিয়াম ট্যুরিং সেগমেন্টে প্রবেশ করে। একটি নতুন প্রজননকে মোটরসাইকেল প্রেমীদের আকর্ষণ করতে শুরু করে। পূর্ণ ছাড়াও সিদ্ধার্থ জানতেন কমিউনিটির শক্তি সম্পর্কে। রাইডার মেনিয়া এবং স্থানীয় রাইডিং ক্লাবগুলো তৈরি করেন। রয়্যাল এনফিল্ড তাদের গ্রাহকদের মধ্যে একটি অনুভূতি তৈরি করছিল, যা তাদের লয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডরে পরিণত করে। সাহসী সিদ্ধার্থ, পরিষ্কার দৃষ্টি এবং অবিচল সংকলনের মাধ্যমে রয়্যাল এনফিল্ড তাদের ভাগ্য ফেরাতে সক্ষম হয়েছিল। কোম্পানিটি শুধু বেঁচে থাকেনি, এটি ফের একটি নতুন শক্তি এবং আইকনিক ভাবে ফিরেছে। অনিশ্চয়তার অনেক বছর পর সিদ্ধার্থ লালের নেতৃত্বে করা পরিবর্তনগুলো ফল দিতে শুরু করছিল। এতে একটি স্বতন্ত্র বাজারের কাছে মনোনিবেশ এবং তাদের রেড টু মডার্ন পরিচয় ডাবল ডাউন করে রয়্যাল এনফিল্ড আর শুধু টিকে ছিল না, এটি সাফল্য লাভ করতে শুরু করছিল, যার সাফল্যটি একদম স্পষ্ট ছিল। 2010 সালে রয়্যাল এনফিল্ডের বিক্রি করছিল মাত্র 50,000 মোটরসাইকেল। 2015 সালের মধ্যে সেই সংখ্যা 1 লাখে বেড়ে দাঁড়ালো 4,50,000 ইউনিট। বিশেষ করে ক্লাসিক 350 উঠল একটি তুঙ্গে পড়া সাফল্যে। ভারতের মিড ক্যাপাসিটি মোটরসাইকেলের সেগমেন্টের রাজত্ব করতে শুরু করলো এবং বিশ্বব্যাপী আগ্রহ করতে লাগলো। 2016 সালে রয়্যাল এনফিল্ড আরও এক ধাপ এগিয়ে যায় হিমালয়ান এর মাধ্যমে। এটি ছিল প্রথম অ্যাডভেঞ্চারার ট্যুরিং বাইক, সবচেয়ে কঠিন ভূখণ্ডের জন্য তৈরি। হিমালয়ান দ্রুত হয়ে উঠল অফ রোড প্রেমীদের এবং দীর্ঘমেয়াদী যাত্রীদের প্রিয়। এটি ব্র্যান্ড হিসেবে যা ব্যবহারিকতার সাথে অ্যাডভেঞ্চারের সংমিশ্রণ ঘটাতে পারে। এটি শুধু বাইক ছিল না, এটি একটি মানুষের সম্পর্কেরও বিষয় ছিল। রাইডার মেনিয়া এবং হিমালয়ান ওডিসি ইভেন্টগুলি বিভিন্ন বিশ্বের কোনায় কোনায় উৎসাহী রাইডারদের একত্রিত করছিল, একটি বিশ্বব্যাপী কমিউনিটি তৈরি করছিল। রয়্যাল এনফিল্ড আর শুধু মোটরসাইকেল বিক্রি করছিল না, এটি বিক্রি করছিল একটি লাইফস্টাইল। ব্র্যান্ডের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার ফল দেওয়া শুরু করেছিল যুক্তরাজ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে রয়্যাল এনফিল্ডের নতুন বাজারগুলোতে প্রবেশ করছিল। তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলো যেমন ইন্টারসেপ্টর 650, কন্টিনেন্টাল ডিজি 650 সমালোচকদের প্রশংসা লাভ করছিল, পুরস্কার জিতেছিল এবং ব্র্যান্ডের ঐতিহ্য ইতিহাসের নতুন প্রাণ সঞ্চারণ করছিল। তার নেফিলে ছিল 2018 সালের মধ্যে রয়্যাল এনফিল্ড ছিল বিশ্বের বৃহত্তর মিড ক্যাপাসিটি মোটরসাইকেল প্রস্তুতকারক। একটি বক্তের শক্তিশালী সম্প্রসারণের সাথে ব্র্যান্ডের রূপান্তর ছিল একমাত্র একটি ব্যবসার সাফল্য নয়, এটি ছিল একটি দৃঢ় দৃষ্টি উদ্ভাবন, নিজের ঐতিহ্যের প্রতি অবিচল বিশ্বাসের প্রমাণ। রয়্যাল এনফিল্ড আবারও তাদের ছন্দ খুঁজে পেয়েছে। যাত্রা শেষ হয়নি, কিন্তু পৃথিবী আবার প্রস্তুত ছিল এই কিংবদন্তি ধাম শোনার জন্য। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা থেকে গ্লোবাল আইকন হয়ে ওঠা এই রয়্যাল এনফিল্ডের যাত্রা অসাধারণ। তার পরিবর্তন ফলাফল ছিল মাপযোগ্য।
এবং বিশাল। মোটরসাইকেল শিল্পে তীব্র প্রতিযোগিতার মধ্যে একটি জায়গা তৈরি করছিল। 2010 থেকে 2020 সালের মধ্যে রয়্যাল এনফিল্ড বাৎসরিক রাজস্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। 10,000 কোটি করোড়, $1.3 বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এই প্রবৃদ্ধি তাদের পুনর্গঠনের পূর্ণ লাইনের জনপ্রিয়তা দ্বারা প্রভাবিত ছিল। রয়্যাল এনফিল্ডের গল্প শুধু মোটরসাইকেল নিয়ে নয়, একটি দৃঢ়তা, দৃষ্টি এবং ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থেকে নতুন করে শুরু করা সাহসিকতার গল্প। এটি একটি আকর্ষণীয় উদাহরণ যে এমনকি সবচেয়ে আইকনিক ব্র্যান্ড কঠিন সময়ের সম্মুখীন হতে পারে, কিন্তু সহজ মনোভাব এবং কৌশল থাকলে এটি সকল প্রত্যাহ্বান সবসময় সম্ভব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই বিজনেস কেস স্টাডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো একটি সাহসী নেতৃত্বের গুরুত্ব। যখন সিদ্ধার্থ লাল দায়িত্ব নেন তখন তিনি নিরাপদ পথ বেছে নেননি, তার পরিবর্তে তিনি একটি স্পষ্ট নিচে মনোযোগ দিয়েছিলেন, ব্র্যান্ডের ঐতিহ্য গ্রহণ করছিলেন এবং গুণগত মান উদ্ভাবনে বিনিয়োগ করছিলেন। উদ্যোক্তাদের জন্য এটি একটি দৃশ্যমান শিক্ষা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তরিত করা সম্ভব। অন্য একটি শিক্ষা হলো সম্পাদনার শক্তি। রয়্যাল এনফিল্ড শুধু মোটরসাইকেল বিক্রি করেনি, এটি একটি কমিউনিটি বিল্ড করেছে যেখানে রাইডাররা ব্র্যান্ডের সাথে সংযুক্ত অনুভব করত। ইভেন্ট, ক্লাব অথবা সোশ্যাল মিডিয়া বুলিং এর মাধ্যমে তাদের অনুভূতিগুলা প্রকাশ করত। অনুভূতি তৈরি করা গ্রাহকদের বিশ্বস্ততার সঙ্গী হিসাবে রূপান্তরিত করতে পারে। অ্যাডাপ্টেবিলিটি এবং উদ্ভাবনার সফলতার ভিত্তি হিসাবে চিহ্নিত হয়। রয়্যাল এনফিল্ড বাজারের চাহিদা অনুযায়ী নিজেকে পরিবর্তন করেছে, এমন মডেল বাজারে এনেছে যা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে। অতীতের স্মৃতিকে আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে এটি প্রমাণ করে যে প্রাসঙ্গিক থাকতে গেলে আপনার অতীত ত্যাগ করা প্রয়োজন নয়, আপনার পরিচয় হারানো ছাড়াই পরিবর্তন আসতে পারে। তাহলে আমরা রয়্যাল এনফিল্ডের যাত্রা থেকে কি শিখতে পাই? যে প্রতিকূলতা শেষ নয়, এটি একটি পরিবর্তন ঘটানোর সুযোগ। যে সফলতা শুধু টিকে থাকার ব্যাপার নয়, এর কিছু অর্থপূর্ণ সৃষ্টি করার ব্যাপার, এবং যে পথটি সামনে তা যতই চ্যালেঞ্জ হোক না কেন তা সবসময় সঠিক পথেই চলে। যখন আপনি আপনার উদ্যোক্তা যাত্রা শুরু করবেন, মনে রাখবেন সফলতা শুধু কোথাও যাচ্ছে তা নয়, এটি কিভাবে যাচ্ছেন তার উপর নির্ভর করে। সুতরাং রয়্যাল এনফিল্ড থেকে অনুপ্রাণিত হন এবং আপনার নিজস্ব কিংবদন্তির গল্প তৈরি করার সাহস দেখান। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে, রয়্যাল এনফিল্ডের যাত্রা কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে? আপনার মতামত নিচে কমেন্টে শেয়ার করুন। আমরা আপনার দৃষ্টিভঙ্গি শুনতে চাই। ধন্যবাদ।